পোকা মাকড়েরও দেশ আছে রে মা, আমাদের যে তাও নেই। হাওমা করে উঠলে ভালে মা। তারপর থুরথুরে হাত দিয়ে বুক থাপড়াতে থাপড়াতে জিপির তোলার মতো বলতে লাগলেন, ছেলে পেলে জন্ম দেওয়াই আমার পাপ হয়েছে। আগে জানলে সব কটাকে পেটে শেষ করে দিতেন। এ পোড়া দেশের মুখ দেখতে দিতেন না। মাথা গোজার ঠাঁই যখন দিতে পারবো না, তখন জন্ম কেন দেব? তারপর হাসরের ময়দানে শেষ বিচারের দিন আল্লাহর কাছে ঠিক বুঝে নিতেন, দেশ দিতে পারবেন না তো জন্ম কেন দিয়েছিলেন? মানুষ না বানিয়ে জিন পরি কেন বানাননি? গাছের ডালে হাওয়ায় হাওয়ায় থাকতেন, কোনো দেশ লাগতো না। একদল মানুষ আজ এদেশে কালো দেশে, তারা নিজেরাও জানেন না তাদের দেশটা কোথায়। তো এই ছন্ন ছাড়া দেশহীন উদ্বাস্তু মানুষের জীবন আমাকে বারবার ভাবিয়েছিল। তার ফলে আমি এই রোহিঙ্গা যে সমস্যাটা, সেই সমস্যার উপরে আমি এই দেশে নাগরিক উপন্যাসটি লিখি। এই দেশের নাগরিক উপন্যাসটি লেখার পিছনে আমাকে একটা ভাবনা খুব ভাবিয়ে তুলেছিল, এবং ভাবনাটা অনেক দিন ধরেই আমার মধ্যে ছিল আর কি। যখন থেকেই পৃথিবীর বিভিন্ন দেশে যখন দেখি যে রিফিউজি সমস্যা আর কি, এই দেশ থেকে ওদের দেশে লোক চলে যাচ্ছে যুদ্ধের জন্য বা অন্যান্য কারণে, এবং এই যে উদ্বাস্তু মানুষ যাদের দেশ থেকেও দেশ নেই, বা হয়তো তারা কোনো কারণে অন্য দেশে গিয়েছিলেন, সেই দেশে বাসিন্দা হয়ে গেছে, দীর্ঘদিন ধরে সেখানে বসবাস করেছেন, হঠাৎ করে সেই দেশের সরকার তাদেরকে বলছেন যে তোমরা এই দেশের লোক নাও। তো এই যে একটা দেশ থেকে অন্য দেশে চলে যাওয়া, তারা যাবেই বা কোথায়? তাদের দেশ কি আদৌ যে দেশে তাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে বা খেদিয়ে দেওয়া হচ্ছে, যেটা আমি বলি, তাহলে সেই দেশ কি তাদের? আসলে এই যে দেশহীন মানুষ আজকের এই পৃথিবীতে দাঁড়িয়ে আমার মনে হয়েছে যে পৃথিবীর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মানুষের দেশ নেই, সেই সমস্ত মানুষদের সমস্যা। আজকে আমরা যদি মধ্যপ্রাচ্য দেখি, প্যালেস্তাইন থেকে শুরু করে এদিকে মায়ানমার যে রোহিঙ্গা, যাদের উপরে আমি এই দেশে নাগরিক উপন্যাসটি লিখেছি, তাছাড়াও আফ্রিকার বিভিন্ন দেশ, এইভাবে পৃথিবীর অনেক দেশ যদি আমরা দেখি, সেই দেশ থেকে মানুষ বিতাড়িত হয়ে অন্য দেশে চলে যাচ্ছে। আসলে সত্যি কি মানুষের নির্দিষ্ট কোনো দেশ আছে? আসলে আমার যেটা মনে হয়েছে যে মানুষের মনে হয় দেশ থাকা ঠিক নয়। এই পৃথিবীটা তার দেশ, এই পৃথিবী তার গ্রাম, এই পৃথিবী তার পাড়া। একটা পৃথিবীর অধিকার এই পৃথিবীর সমস্ত মানুষের। সেখানে রাষ্ট্র কাটা তার বসিয়েছে, দেশ বানিয়েছে, একটা স্থানকে তারা তাদের নিজস্ব রাষ্ট্র বানিয়েছে। কিন্তু মানুষের এই যে বানানো রাষ্ট্র বা দেশ, এগুলো আমার মনে হয় যেন মানুষ বানিয়েছে। কিন্তু সত্যিকারের যদি যারা ঈশ্বর বিশ্বাসী, তারা যদি মনে করে, তাদেরকে হয়তো বলতে পারবো যে ঈশ্বর কিন্তু সমস্ত মানুষের জন্য একটা দুনিয়া বানিয়েছেন, একটা পৃথিবী বানিয়েছেন। এই পৃথিবীটা মানুষকে বলেছেন যে এটা তোমার, তুমি একে উপভোগ করো, এটাকে তুমি দেখো। তো সেই পৃথিবীকে টুকরো টুকরো করে কিছু মানুষ তারা রাষ্ট্র বানিয়েছে, দেশ বানিয়েছে। তারপরে একদল মানুষ আজ এদেশে কালো দেশে, তারা নিজেরাও জানেন না তাদের দেশটা কোথায়। তো এই ছন্ন ছাড়া দেশহীন উদ্বাস্তু মানুষের জীবন আমাকে বারবার ভাবিয়েছিল। তার ফলে আমি এই রোহিঙ্গা যে সমস্যাটা, সেই সমস্যার উপরে আমি এই দেশের নাগরিক উপন্যাসটি লিখি। আসলে রোহিঙ্গা এখানে একটা মানে জাতি বা একটা মানুষের সম্প্রদায়, কিন্তু আসলে রোহিঙ্গাকে আমি এখানে রূপক হিসেবে ধরে বলতে পারি যে পৃথিবীর সমস্ত উদ্বাস্তু বা দেশ থেকে অন্য দেশে বিতাড়িত মানুষদের জীবনকে এই উপন্যাস কেন্দ্র করে এই উপন্যাসকে আমি লিখেছি। এই রোহিঙ্গারা কারা? রোহিঙ্গা তাদের যে আদি যে বাসস্থান, এখন যে মানে মায়ানমার বা মিয়ানমার, আগে বার্মা ছিল আর কি, তো সেই দেশ থেকে তাদেরকে বিতাড়িত করা হচ্ছে। এপারে তারা, আমি এই উপন্যাসে যে প্লটটাকে ধরেছি, নাফ নদী, ওপারে মিয়ানমার, এপারে বাংলাদেশ কক্সবাজার, মাঝে যে নাফ নদী বয়ে গেছে, সেই নাফ নদীটা হচ্ছে আমার এই উপন্যাসের প্লট। এবং এই উপন্যাসে আমি
এমনভাবে উপন্যাসটাকে আমি ধরার চেষ্টা করেছি যে পুরো উপন্যাসটা একটা নৌকার ওপরে উপন্যাসটি রচিত হয়েছে, যে নৌকাটা নাফ নদীর ওপরে ভাসমান। তো আসলে আমি আগেও বললাম যে রোহিঙ্গা এখানে এই উপন্যাসের মূল বিষয় হলেও আমার উদ্দেশ্য হচ্ছে যে পৃথিবীর সমস্ত উদ্বাস্তু মানুষ যারা এক দেশ থেকে অন্য দেশে বিতাড়িত হচ্ছেন, তাদের নিজের কোনো দোষ নেই, তারা অপরাধী নন, কিন্তু রাষ্ট্র তাদেরকে অপরাধী বানাচ্ছেন এবং তাদেরকে দেশ ছাড়া করছেন। সেই সমস্ত উদ্বাস্তু মানুষের জীবনকে এই উপন্যাসে আমি ধরতে চেয়েছি। একটা সাম্প্রতিক পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে এই শব্দটা আমাদের কাছে বারবার ফিরে আসছে, আজকে খুব সম্প্রতি রোহিঙ্গা শব্দটা। আসলে আমার মনে হয় যে এটা একটা রাষ্ট্রীয় চক্রান্ত বা এর মধ্যে রাষ্ট্রের রাজনীতি রয়েছে। কারণ হচ্ছে যে কোনো মানুষকে আজকের পৃথিবীতে দাঁড়িয়ে আজ দেখুন, এই যে আমরা যদি আমেরিকার দিকে যাই, আমেরিকার এখন যারা শাসক তারা যারা বাইরে থেকে বহু বছর ধরে বসবাস করছেন তাদেরকে বলছে তারা বহিরাগত, তাদেরকে তাড়িয়ে দাও। ঠিক সেইভাবে আমরা যদি প্যালেস্টাইন দেখি, ইসরায়েল দেখি, গাজার সমস্যাটা দেখি, সেরকম মায়ানমার, সেরকম আমাদের ভারতবর্ষ, আমাদের দেশেও সেই একই সমস্যা দাঁড়িয়েছে যে একটা নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষ কে দাগিয়ে দেওয়া হচ্ছে যে এরা রোহিঙ্গা। আসলে তো মানে রোহিঙ্গারা তো একটা তাদের ভাষাগত, তাদের ধর্মগত যে ব্যাপারগুলো সেগুলো তো একটু আলাদা। রোহিঙ্গাদের ভাষা আমাদের পশ্চিমবাংলা বা ভারতবর্ষে যে সমস্ত বাঙালি রয়েছেন, সংখ্যালঘু বাঙালি, তাদের সঙ্গে তাদের ভাষার তো মিল নেই। সুতরাং ভাষাগত তারতম্য দেখেই কিন্তু বোঝা যাবে যে ইনি রোহিঙ্গা না রোহিঙ্গা না। আসলে এই যে এনআরসি যে শব্দটা আমরা এই সঙ্গে সঙ্গে চলে আসছে আর কি, এবং মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করে দেওয়া যে এনআরসি করে দেখে তাড়িয়ে দেওয়া হবে। কোথায় তাড়িয়ে দেওয়া হবে? তার দেশটা কোথায়? একটা অংশ চাইছেন যে এই ধরনের রাজনৈতিক উপাদান তাদের কাছে, ভোটের উপাদান, এই উপাদানকে ব্যবহার করতে পারলে তারা ক্ষমতা টিকে থাকবে, তাদের ভোট ব্যাংক বাড়বে। তার ফলেই তারা এই শব্দটাকে ব্যবহার করছেন। কিন্তু রোহিঙ্গা যারা যারা আদতে মায়ানমারের বাসিন্দা আর ভারতবর্ষের যে সমস্ত সংখ্যালঘু মানুষ রয়েছেন, যাদেরকে অনেককেই বলা হচ্ছে যেটা রোহিঙ্গা, তাদের ভাষাগত অনেক পার্থক্য রয়েছে, তারতম্য রয়েছে। আমি এই উপন্যাসে রোহিঙ্গাদের যে ভাষাগত ব্যাপার, তারপর তাদের মায়ানমারে তাদের দীর্ঘদিন ধরে যে বসবাস এবং তারও পূর্বে তাদের সেখানে যে কাজকর্ম এবং রোহিঙ্গাদের আমি উপন্যাসে দেখিয়েছি যে তাদের ইতিহাসটা আর কি, যে অনেক প্রতিনিধি তারা মায়ানমার পার্লামেন্টের মেম্বার হয়েছেন, তারা মন্ত্রী হয়েছেন, তারপরেও তাদেরকে বলা হচ্ছে যে তোমরা এই দেশে মানুষ না। তো ঠিক সেইভাবেই যেন আমাদের দেশেও একটা সম্প্রদায়ের মানুষকে বলা হচ্ছে যে আপনারা রোহিঙ্গা বা আপনারা অন্য দেশ থেকে এসেছেন, আপনাদেরকে তাড়িয়ে দেওয়া হবে, এনআরসি করে দেওয়া হবে। আসলে এই সবটাই একটা রাজনীতির উপাদান আর কি, ভোট ব্যাংকের উপাদান। মানে এইগুলোকে ব্যবহার করলে পরে রাষ্ট্রের যারা শাসক রয়েছেন তাদের ভোট ব্যাংক বাড়বে, সেইটাকে ব্যবহার করার জন্যই, সেটাকে ব্যবহার করছে, সেই স্বার্থের জন্যই কিন্তু তারা এই রোহিঙ্গা শব্দটিকে ব্যবহার করছেন এবং যে কোনো মানুষকে রোহিঙ্গা বলে জেলে পুড়ে দেওয়ার একটা চক্রান্ত চলছে। সারা পৃথিবী জুড়ে রোহিঙ্গাদের যা জনসংখ্যা আর যা এখানে দাবি করা হচ্ছে যে প্রায় 1 কোটিরও বেশি রোহিঙ্গা নাকি এদেশে অনুপ্রবেশ করেছেন, সত্যি কি যা দাবি করা হচ্ছে তার সঙ্গে বাস্তবের কতটা? যা দাবি করা হচ্ছে বাস্তবের সঙ্গে তার মানে একদমই মিল নেই। এই দাবিটা কিছুটা হয়তো বাংলাদেশ করতে পারে, কারণ বাংলাদেশে কক্সবাজার বা এই সমস্ত জায়গাতে যে শরণার্থী শিবিরগুলো রয়েছে সেইগুলো হচ্ছে মানে রোহিঙ্গাদের শরণার্থী শিবির। এবং আমি এই উপন্যাসে এটাও দেখিয়েছি যে যে মুহূর্তে উপন্যাসের প্লটটা তৈরি হচ্ছে, সেই নৌকাটা, যে নৌকাতে এই চরিত্রগুলো রয়েছে, তাদেরকে কিন্তু বাংলাদেশের যারা বাংলাদেশ বর্ডার গার্ড আর কি, মানে বিজিবি, তারা কিন্তু তাদেরকে বাংলাদেশে উঠতে দিচ্ছেন না। তারা নিষিদ্ধ করে দিয়েছেন যে আর কোনো রোহিঙ্গাকে তাদের পক্ষে আশ্রয় দেওয়া সম্ভব নয়। সেই অবস্থা দাঁড়িয়ে তাহলে একজন রোহিঙ্গাকে নাফ নদী পেরিয়ে তারপরে বাংলাদেশ থেকে আবার তাকে ভারতবর্ষে আসতে পারে। এই যে একটা মানে দুটো কাঁটা তার পেরিয়ে আর একটা দেশে এসে পৌঁছলো, যেখানে ভারতের মতো দেশের বর্ডার সুরক্ষিত রয়েছে। বিশেষ করে আমি নিজে মুর্শিদাবাদ জেলার বাসিন্দা
এবং আমার জেলার সঙ্গে বাংলাদেশের কাটা তার রয়েছে, বর্ডারের সীমান্ত রয়েছে। সেই সমস্ত বর্ডারে আমার মাঝে মাঝে যেতে হয়, কাজের অভিজ্ঞতা রয়েছে। এবং তা থেকে বলতে পারি যে খুব কড়া প্রহরা রয়েছে। সেই বিএসএফ এর মানে যে পাহারা, সেটাকে ভেদ করে এপারে চলে আসাটা অত সহজ ব্যাপার নয়। তার ফলে এই কথাগুলো যেটা বলা হচ্ছে যে এত লক্ষ এত কোটি রোহিঙ্গা ভারতবর্ষে এসে গেছে, তার ফলে এখানে অনেক জনসংখ্যা বেড়ে যাচ্ছে, কথাটা পুরোটাই একদম মানে একটা হুজুগ। মুর্শিদাবাদ যেহেতু আমার নিজের জেলা এবং এটা হচ্ছে বাংলাদেশ বর্ডার পাশের জেলা, ভারতবর্ষের সীমান্তবর্তী একটা জেলা এবং দরিদ্রতম জেলা, পিছিয়ে পড়া জেলা, সেই জেলাতে থেকেও বলতে পারি যে এই জেলাও তো কোনো রোহিঙ্গা নেই। আমার তো হরিয়ারপুরে জন্ম এবং আমি কর্মক্ষেত্রে হরিয়ারপুরে একটা হাই স্কুলে শিক্ষকতা করি। এবং যে গ্রামের দুজন মানুষকে বাংলাদেশি বলে বাংলাদেশে পাঠানো হয়েছিল, সেই তর্তিপুর গ্রামেই আমি শিক্ষকতা করি। তর্তিপুর হাই স্কুলে শিক্ষকতা করি। তার ফলে আমার স্কুল থেকে তাদের বাড়িটা খুবই কাছে। এবং এই ঘটনাটি যখন ঘটে তখন ওখানকার স্থানীয় মানুষের সঙ্গে আমার কথা হয়। তারা বলেন যে আমাদের গ্রামেরই মানুষ, তার আত্মীয় স্বজন, তাদের সঙ্গে কথা হয়। তারপরে তারা স্থানীয় যারা রাজনৈতিক জনপ্রতিনিধি রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করেন, পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন এবং তার ফলে তাদেরকে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। আসলে এই যে মানে বাংলা ভাষায় কথা বলছেন, তারপরেও তারা একটা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, এই দুটো বিষয়কে এক করে দিয়ে একটা অংশ তারা চাইছেন যে বাংলাদেশে পাঠিয়ে দিতে বাংলাদেশের মানুষ। আসলে এইটা কিন্তু এর আগে ছিল না, এই ঘটনা এর আগে খুব একটা বেশি ঘটেনি, কিন্তু ইদানিং এটা খুব ঘটছে। শুধু এই মুর্শিদাবাদ জেলার তর্তিপুর গ্রামের ক্ষেত্রে নয়, অন্যান্য ক্ষেত্রেও আমরা দেখেছি এই ঘটনা ঘটছে। তো এইটা হচ্ছে এক ধরনের চক্রান্ত এবং এর মধ্যেও আমি বিশ্বাস করি যে রাজনৈতিক ব্যাপার রয়েছে, যাতে এই বিষয়টাকে জলঘোলা করে যদি ভোট ব্যাংক বাড়ানো যায়। এবং কবে হয়তো এটাও শুনলো যে না, এরা শুধু বাংলাদেশের বাসিন্দাই নয়, এরা রোহিঙ্গা। এই রোহিঙ্গা প্রসঙ্গটাও কিন্তু এইভাবে চলে আসতে পারে। তারপরে একটা ভয়ঙ্কর জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি যে আমার পাশের গ্রামের মানুষ, যার সঙ্গে দীর্ঘদিন বসবাস করছি, শৈশব থেকে দেখছি, তারা বংশ পরম্পরা যেখানে বসবাস করছেন, হঠাৎ করে তারা যখন বাইরে কাজে যাচ্ছেন, তারপর তাদেরকে বাংলাদেশের মানুষগুলো বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। মুর্শিদাবাদ এমন একটা জেলা, প্রান্তিক জেলা ভারতবর্ষের এবং দরিদ্রতম জেলার মধ্যে একটি। এই জেলার প্রত্যেকটা গ্রামের প্রায় 70 থেকে 80% পুরুষ মানুষ, বিশেষ করে তারা পরিযায়ী শ্রমিক। তারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কাজে যান, কেরল, গুজরাট, মুম্বাই, ব্যাঙ্গালোর, চেন্নাই। তার ফলে এই যে পুরুষ প্রায় এমন গ্রাম রয়েছে মুর্শিদাবাদ জেলায় যে আপনি গেলে দেখবেন যে সেখানে পুরুষ নেই, মানে সেই ধরনের পুরুষ নেই, হয়তো বৃদ্ধ বা শিশুরা রয়েছে। তো এই যে বাড়ির সবচেয়ে যুবক মানুষটি বাইরে কাজ করতে গেছেন সংসারের জন্য, সেখানে তারা নিশ্চিন্তে থাকবেন যে ইনকাম করে রুজি জন্য যে পয়সা রোজগার করতে গেছে সেই পয়সা পাঠাবেন, কিন্তু সে হঠাৎ করে তারা কি শুনছেন যে না, তার ছেলে বা তার মেয়ে বা তার ভাই বা তার বাবা, তাদেরকে বাংলাদেশের মানুষদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই যে একটা অবস্থা, এই অবস্থাটার জন্য আমাদের সবাইকে একটু সচেতন হওয়া দরকার এবং এই বিরুদ্ধে প্রতিবাদ হওয়া দরকার। মানুষের, আমি বারবার আগেও বলেছি যে কাঁটাতার বা দেশ, এগুলো আমার কাছে সবচেয়ে ঘৃণ্য জিনিস। আমি বিশ্বাস করি না এই পৃথিবীতে এই পৃথিবী নামক দেশটাকে এত টুকরো টুকরো দেশে ভাগ করে দেওয়াটা হয়েছে, এটা অত্যন্ত অন্যায়। সুতরাং এই বাংলাদেশে পাঠিয়ে দেওয়া বা রোহিঙ্গা বলে কাউকে দাগিয়ে দেওয়া, এগুলো পুরোপুরি একটা চক্রান্ত চলছে। এনআরসি এর উপরে আমার একটা উপন্যাস রয়েছে, যে উপন্যাসটি সৃষ্টি সুখ প্রকাশন প্রকাশ করেছে। সেই উপন্যাসটির নাম হচ্ছে হাসরনামা। আমি দেখেছি যে এনআরসির এই যে এনআরসির ফলে মানুষের মধ্যে কি আতঙ্ক তৈরি হচ্ছে। অনেকে স্ট্রোক করে মারা গেছেন, অনেকে সর্বশান্ত হয়ে গেছেন এবং অনেকে অনেক মানে রোগে আক্রান্ত হয়েছে। এনআরসি একটা ভয়াবহ একটা ব্যাপার। তো
হঠাৎ করে আমাদের দেশে এই একটা শব্দ এনআরসি একটা মানুষের জীবনকে কিভাবে বদলে দিচ্ছে, যদি আমরা সাধারণ মানুষের সঙ্গে মিশি তাহলে আমরা বুঝতে পারবো। আসলে একটা অভিজ্ঞতার কথা বলি যে এই যে এনআরসির জন্য যে সমস্ত কাগজপত্র লাগবে বলা হচ্ছে, এই কাগজপত্র খোঁজাটাতে কত হয়রানি ব্যাপার, সেটা একটা সাধারণ নাগরিককে যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন যে তিনি কিভাবে ছুটছেন এই অফিস থেকে সেই অফিস, কখনো দালালি চক্রান্ত করছেন, টাকা সর্বশান্ত হয়ে যাচ্ছে, কিন্তু ঠিক মতো কাগজ খুঁজে পাচ্ছেন না। হ্যাঁ, এমন তো অনেক মানুষ রয়েছে যাদের বাড়িঘর বন্যার জলে ভেসে গেছে, কাগজপত্র চলে গেছে, তিনি কি করে কাগজ দেখাবেন? বা দেখা যাবে আজ থেকে 70-80 বছর আগে তার জন্ম হয়েছে, তার জন্ম সার্টিফিকেট তিনি কি করে পাবেন? তার জন্ম সার্টিফিকেট কে দেবেন? এই নানাবিধ একটা সমস্যা, কাগজের সমস্যা, কাগজের একটা ফেরের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে মানুষকে। তার ফলে মানুষ খুব একটা কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছেন। আমার মনে হয় রাষ্ট্র এবং যারা সমাজ সচেতন বা সচেতন মানুষ, তাদেরকে এই ব্যাপারে আরো এগিয়ে আসা উচিত।